সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় জনাব নাজমুল হাসান। কেমন আছেন নাজমুল ভাই? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমরা জানি যে আপনার যে এলাকা কিশোরগঞ্জ কিংবা নেত্রকোনা এইসব এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতি বছর এরকম বন্যা হচ্ছে এবং অসংখ্য মানুষ ঘরবাড়ি আশ্রয়হীন হচ্ছে, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু হচ্ছে এবং শিশুদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে একটা বন্যার দুর্গতি, এর থেকে মানুষকে উদ্ধার করার জন্য আপনার যে সংগঠন, আপনার যে প্রতিষ্ঠান, সেখান থেকে কী ধরনের উদ্যোগ আপনি গ্রহণ করেন? বর্তমান বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং যে কয়টি জেলার বন্যা হয়েছে তার মধ্যে হাওড় বিস্তৃত আমাদের নেত্রকোনা জেলা একটি, এবং এই নেত্রকোনা জেলার একজন সন্তান হিসাবে আমাদের বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কর্তব্য রয়েছে। সেই কর্তব্য থেকে যে আমার প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপের একটা সিস্টার কনসার্ন ছিল নাজমুল আইরিন ফাউন্ডেশন। এই নাজমুল আইরিন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের প্রতিষ্ঠান, আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা শুকনো খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওষুধপত্র ওই দুর্গত এলাকায় পাঠানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। অচিরে এগুলো পৌঁছে যাবে। এবং আপনি জেনে খুশি হবেন যে গত 2022 সালে বন্যায় আমাদের এই ফাউন্ডেশন, নাজমুল আইরিন ফাউন্ডেশন, 6000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছিল। আপনি জানেন যে সিলেট সুনামগঞ্জের অবস্থা খুবই খারাপ। তো এই বন্যার হাত থেকে পরিত্রাণের জন্য একটা স্থায়ী সমাধান কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? বন্যা যেহেতু উজান থেকে পানি নেমে এসে পাহাড়ি ঢল এবং পানি প্রবাহ বৃদ্ধির ফলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এই বন্যা আমাদের জনপদকে প্লাবিত করে। এবং আমাদের এই বন্যার অনেক সৃষ্টির অনেকটা কারণ হচ্ছিল আমাদের প্রতিবেশী দেশ ভারত। তা আমাদের স্থায়ী সমাধানের জন্য প্রথমত করতে হবে যে নাম্বার 1, যে আমাদের স্বাধীনতার পর থেকে যে আমাদের নৌপথের পরিমাণ ছিল 24,000 কিলোমিটার, সেটা এখন নেমে এসেছে 6,000 কিলোমিটারে। এই যে দীর্ঘ নৌপথ কোথায় হারিয়ে গিয়েছে, এই যে নদী খাল বিল হারিয়ে গেছে, তো আমাদের সরকারের উচিত হবে পদক্ষেপ গ্রহণ করা যে এই নদী এবং খালগুলোকে ড্রেজিংয়ের আওতায় নিয়ে আসা। তাহলে আমরা বন্যার পরিস্থিতিকে একটা সমাধান পেতে পারি। নাম্বার 2, আপনারা জানেন যে কোনো ব্যারেজ বা ড্যাম হচ্ছিল নদীর মৃত্যু ডেকে আনে। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। তার মধ্যে 43টি নদী হচ্ছিল উজানে বিভিন্ন ব্যারেজ অথবা ড্যাম তৈরি করেছে ভারত। তো এগুলোকে সরিয়ে নেওয়ার জন্য একটা সমাধানে আসতে হবে। এবং আমাদের যে তিস্তা ব্যারেজ রয়েছে এবং ফারাক্কা বাঁধ রয়েছে, এটা একটা স্থায়ী সমাধানের প্রয়োজন। সেটা আলোচনার মাধ্যমে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমার সরকার, বর্তমান ভারতের সরকারের সাথে আলোচনা করতে পারে। যেহেতু একটা সুসম্পর্ক রয়েছে, তাহলে একটা সমাধানে আসতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে আমাদের জাতিসংঘে দ্বারস্থ হবে। সবশেষ প্রশ্ন, যে সব শিশুরা স্কুলে থেকে বঞ্চিত হয়, প্রায় 2-3 মাস তারা কিন্তু স্কুলে যেতে পারে না। অনেক শিশু ড্রপ আউট হয়ে যাচ্ছে। তো এখন এইসব শিশুদের শিক্ষার জন্য কি করা যায়? বন্যা পরবর্তীতে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা পাঠদানের ব্যবস্থাটা ব্যাহত হয়, সেক্ষেত্রে যে আপনারা জানেন যে বন্যার সময় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাইমারি স্কুল বা হাই স্কুল হতে আপনার আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়। সেই আশ্রয়কেন্দ্রগুলো যেহেতু বন্যা পানি নেমে যাওয়ার পরে এই আশ্রয় কেন্দ্রগুলোকে বন্ধ ঘোষণা করতে হবে এবং দ্রুত মানুষকে সরিয়ে নিতে হবে এবং তাদের বাড়ি ঘরে ফেরত যেতে হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে সংস্কার করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে এবং প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণের জন্য বরাদ্দ দিতে হবে। এবং এইসব শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাবে খাবার পানির সংকট দেখা দেয় বা বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, সেখানে টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে এবং স্যানিটেশনের ব্যবস্থা করে পাঠদানে একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। অনেক ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি যে কাজ করছেন, উদ্যোগ নিচ্ছেন এবং এই যে জনকল্যাণের কথা ভাবছেন, সেটি আমাদের জন্য খুবই প্রাণদায়ী। আপনি ভালো থাকবেন নাজমুল ভাই। আপনি ভালো থাকবেন এবং এটিএন বাংলাকে ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান।
আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। কেমন আছেন উর্মিনন্দী? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা জানি আমাদের প্রকৃতিতে এখন বর্ষা, বাংলা কবিতায় বর্ষা একটা খুব বড় জায়গা দখল করে আছে। আপনি আজকে বর্ষার কোন কবিতাটি পড়বেন? আমি আজ পড়ছি কবি সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা। শুনি আমরা। একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া, মেতেছিল তার চিকুরের পাকা ধানে। অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনুত দিঠির মানে। একটি কথার দ্বিধা থর থর চূড়ে, ভর করেছিল 7টি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। একটি পণের অমিত প্রগলভতা, মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে। একটি স্মৃতির মানসী দুর্বলতা, প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকে সুধা সংকেতে। মদমুকুলিত তারি দেহ সৌরভে, অনামা কুসুম অজানায় ওঠে মেতে। ভরা নদী তার আবেগের প্রতিনিধি, অবাধ সাগরে উধাও অগাধ থেকে। অমূল আকাশে মুকুরিত তার হৃদি, স্বাতিমণিময় তারি প্রত্যভিষেকে। স্বপ্নালু নিশা নীল তার আখি সম, সেরমরাজির কোমলতা ঘাসে ঘাসে। পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে, আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা। সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, কবি ও লেখক ডক্টর ওয়াহিদা বানু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা হয়তো ভালো আছি, কিন্তু আপনি জানেন যে দেশের বিভিন্ন জেলাতে মানুষ বন্যায় পর্যুদস্ত। প্রতি বছরই বন্যা হয় এবং অসংখ্য মানুষ উদ্বাস্তু হয়, তাদের জীবনযাপন বিধ্বস্ত হয়ে ওঠে। শিক্ষার জন্য যে সমস্ত শিশুরা স্কুল কলেজে যায়, তাদের স্কুল কলেজ বন্ধ হয়। সব মিলায়ে কিন্তু অবস্থা খুব একটা ভালো মনে হয় না। তো এর একটা স্থায়ী সমাধান কি? ধন্যবাদ আপনাকে। আসলে গত বছরে ঠিক একই সময়ে আমরা কিন্তু প্রচণ্ডভাবে সারা দেশে বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছি, এবং তখনও আমার মনে হয় যে আমরাও একটা আলাপ করলাম যে কিভাবে আমাদের এলাকাগুলোতে আমরা আমাদের নারী শিশু, বিশেষ করে যারা অসহায় একটা কমিউনিটি আছে, একেবারেই তারা বেরোতে পারে না, সহযোগিতা নিতে পারে না, তাদেরকে কিভাবে সহায়তা করি। তো এবারে কিন্তু আমরা একটু আইসোলেটেড অবস্থায় আছি, যে পুরো ঢাকা শহর বা অন্যান্য ডিভিশনসগুলোতে এই সমস্যাটা নাই। সে কারণে আমরা মনে করছি আমরা তো ভালো আছি, এবং আমি মনে করি যে এই চিন্তাটা খুবই একটা স্বার্থপর চিন্তা। এবং এটাই হয়, যখন কারো কোনো বিপদ হয় তখন আমরা মনে করি যে ওর বিপদ তো হয়েছে, আমার তো হয়নি। তো আমাদের আসলে ইউনাইটেড এফোর্টসগুলো আসলে খুব কম। সামাজিকভাবে এবং সম্প্রদায়ভাবে বা গোষ্ঠীগতভাবে অথবা জাতিগতভাবে আমরা যদি সবাই ওদেরকে সহযোগিতা করি,
তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি ওই পরিবেশ থেকে বেরিয়ে আসতে উত্তরণ পারে। পাবে। আমি ছোট্ট একটা উদাহরণ এখানে দেব। এক সময় গুজরাটে একটা আর্থকোয়েক হলো, আপনার মনে আছে নিশ্চয়ই, বিশাল। বুঝে বিশাল একটা আর্থকোয়েক হলো। তো সেই সময় আমাকে ইউরোপিয়ান ইউনিয়ন একজন কনসালটেন্ট হিসাবে ওনারা নিয়োগ করলেন, বললেন তুমি যে দেখো নারী পুরুষদের কি অবস্থা, শিশুদের কি অবস্থা বিশেষ করে। তো ওখানে যাওয়ার পরে আমার যেটা মনে হলো যে গুজরাটের যে মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন, ওনারা সবাই মিলে যেটা বললেন যে আমরা বিদেশি কোনো সহায়তা নেব না। কি করব, আগে প্রথমে আমরা গুজরাটের যে রিসোর্স আছে সেটাকে আমরা ব্যবহার করব, তারপরে আমরা যদি ইন্ডিয়ান অন্যান্য প্রদেশগুলো থেকে তারা যদি সহায়তা নেয় সেটা আমরা দেখব। তো আমি ঘুরে ঘুরে দেখলাম যে তারা 3টা কন্ট্রোল রুম করেছিল, বিশাল বিশাল কন্ট্রোল রুম, এবং ট্রাকে টাটা বিড়লা যত বড় লোক বিশাল বিশাল লরিতে তাদের লুচি আর সবজি আসছিল, আর ছোট ছোট যে গোল পাতার মতো পাতায় বসে বসে সব ভলান্টিয়ার রাখা যায়, হাজার হাজার ভলান্টিয়ার। সো ওই দৃশ্য দেখার পর আমার কাছে মনে হলো যে আল্লাহ, দেখো যে মানুষ যদি একসাথে হয়, মানুষ যদি মানুষকে সহায়তা করতে পারে, তাহলে তো সব উত্তরণ হয়ে যায়। এবং সেই সময় সুইজারল্যান্ডের একটা গ্রুপকে তাদের নিয়ে আসার পরিকল্পনা ছিল। ওরা বললো নো 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 নো, উই হ্যাভ আওয়ার টেকনোলজি, আমরা সুইজারল্যান্ড থেকে লোক নিয়ে আসবো কেন। আমি এই উদাহরণগুলো দিচ্ছি এ কারণেই সবাই ভাবতে পারেন যে আপনার কি খুব ভারত প্রীতি আছে কিনা। হ্যাঁ, এটা তো এখন অনেক কথোপকথনের ভিতরে অনেক সময় বেরিয়ে আসে, বাট আমি মনে করি যে যেখানে আমি যা দেখি সেখান থেকে আমার ভালো জিনিসটা, লার্নিংসটা আমি নিই। তো এই যে মানুষের একতা হয়, এবং যতদিন আমি ওখানে ছিলাম, এই জাস্ট ক্যানট বিলিভ যে আমি প্রতিদিন কোনো না কন্ট্রোল রুমে যে ওদের সাথে বসে, ভলান্টিয়ারদের সাথে বসে ওই ভেজিটেবল আর লুচি খেয়েছি। তো আমরা যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার ভান্ডারে যেটা আছে, উনি যদি ডিক্লেয়ার করেন যে আমি সিলেটের বন্যা পরিস্থিতি আমি মোকাবেলা করব, তোমরা শুধু ম্যান পাওয়ার দিয়ে আমাকে সহায়তা করো, আর তো কিছু লাগে না। কেন আমি এই কথা বলছি, গত বছরের আমাদের অভিজ্ঞতা হলো কিছু কিছু এলাকা ছিল ওই এলাকায় রিচ করাই যেত না, আমরা যেতেই পারতাম না, কেন আমাদের কর্মী বাহিনী যেতে পারতো না। এবং যারা মনে করেন হবিগঞ্জ, সিলেট বা ওই এলাকাগুলো তো হাওর বাওয়ার এলাকা, কিছু কিছু জায়গা অনেক ডিপ আছে, অনেক পানিটা অনেক ডিপ থাকে। তো সে কারণে লোকাল যে যান বা একটা বহন আপনার তো লাগবে ওখানে যাওয়ার জন্য। তো লোকালি এটা তৈরি করতে পারে, লোকাল মানুষ এটা তৈরি করতে পারে, এবং আমাদের বন্যা হওয়ার আগেই আমাদের এই প্রিপারেশনটা থাকতে হবে। এখানে কর্পোরেট সেক্টরের একটা বড় দায়িত্ব আছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, কেননা আমরা জানি যে কর্পোরেট সেক্টরগুলো কিন্তু বিলিয়নস অফ ডলার্স প্রফিট তারা করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কত পার্সেন্ট আমাদের দেশে নারী পুরুষের উন্নয়নের জন্য, অথবা এরকম যখন আমরা বিপদগ্রস্ত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি তখন আমরা কতটুকু সহায়তা তাদের কাছ থেকে পাচ্ছি, সেটা কিন্তু আমাদেরও দায়িত্ব, যেমন সরকারের বড় দায়িত্ব। অবশ্যই। তো সেখান থেকে আমরা সহযোগিতা নিতে পারি, এবং সব মিলিয়ে আমি বলবো যে আমরা সবাই আসুন একসাথে কাজ করি, যাতে করে আমাদের মানুষ, ছেলে মেয়ে এবং যারা মহিলারা আছে অসহায়, কিছু কিছু মানুষ আছে এমন অবস্থা আছে, প্রেগনেন্ট উইমেন যারা আছে মুভ করতে পারছে না, তো তাদেরকে কিভাবে আমরা আসলে ওই জায়গা থেকে উত্তরণ করে নিয়ে এসে একটা ভালো জায়গায় রাখতে পারি এবং সহযোগিতা দিতে পারি, যাতে করে তারা যতদিন বেঁচে থাকে তারা যেন সুস্থভাবে বেঁচে থাকে। আমরা যখন ক্লাস 8-9-এ পড়তাম তখন একটি শাহেদ আলীর একটি গল্প ছিল এই বন্যা পরিস্থিতি নিয়ে, একই সমতলে, নিশ্চয় আপনিও পড়েছেন। সেখানে এই কথাটিই ছিল যে সমবেতভাবে সবাই মিলে যদি আমরা এরকম সমস্যার মোকাবেলা করি তাহলে সম্ভবত বিজয় অর্জন করা সম্ভব, বাইরের সাহায্য না নিয়েও। পরনির্ভর না হয় আত্মনির্ভর হওয়াটাই বড় কথা। এর বাইরে আপনি জানেন যে আমাদের দেশে এই তো পরিস্থিতি আছে, এর বাইরে সাইবার ক্রাইম আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে, নানা রকম সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে যে জন্যে। তো সাইবার ক্রাইমকে মোকাবেলা করা আর একটা বড় দক্ষ মানে প্রযুক্তিবিদদের প্রয়োজন। তা আমাদের তরুণ যারা আইটি সেক্টরে কাজ করছে তাদেরকে আমরা কিভাবে এখানে কাজে লাগাতে পারি? এটা আমি বলবো যে এটা আমাদের এখন প্রায়োরিটি এরিয়া। কেন প্রায়োরিটি? যেহেতু আমরা দুটো স্লোগান এখন আমাদের সরকারের সামনে, একটা হলো ডিজিটালাইজড বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এবং দুটোর সাথেই আসলে আমাদের প্রযুক্তি নির্ভর। তো সারা বাংলাদেশের মানুষকে যদি আমরা প্রযুক্তির ডিভাইসগুলো হাতে না দিতে পারি, হাতে নাতে শিক্ষা না দিতে পারি, এবং সেখান থেকে তারা কিভাবে সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, তার জীবনে কোনো ধরনের সাইবার ক্রাইমের বুলিং হবার সম্ভাবনা থাকবে না,
অথবা অনেক ধরনের এটাকে অ্যাবিউজ করা হচ্ছে, ক্রাইমের সাথে তারা যুক্ত হয়েছে। কখন যে ক্রাইমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তারা কিন্তু নিজেরা বুঝতে পারছে না। তো সে জায়গায় আমি মনে করি রিসেন্ট আমার মনে হয় 8-10 দিন আগে একটা ডকুমেন্ট আমি পড়লাম যেখানে বলা আছে 59% মানে 60% আপনি ধরতে পারেন যতগুলো সাইবার ক্রাইম হচ্ছে 59% হলো নারীরা এর শিকার। হ্যাঁ, এবং তারা রিপোর্টও করেছে কি কি ধরনের সাইবার ক্রাইমে তারা শিকার হচ্ছে, কিন্তু তাদের মাত্র 12% আসলে কাউকে না কাউকে তারা রিপোর্ট করতে পেরেছে, যদিও এই রিপোর্টের খুব পজিটিভ কোনো রেসপন্স তারা পায়নি। তো আমি বলবো যে এটা দোষের কিছু না, কেননা পজিটিভ রেসপন্স আমি যখন করব তার মানে আমি এটা সম্পর্কে জানবো, আমি তো না জেনে পজিটিভ রেসপন্স করতে পারবো না। তো আমার মনে হয় আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি যে আমরা যে দুটো স্লোগানের উপর দিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে এগিয়ে নেওয়ার কথা ভাবছি বা ধারণাটা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি, সে জায়গায় আমাদের অনেক কাজ করার আছে। 1 নম্বর হলো যে আমাদের সাইবার যে ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে এটা আসলে সমস্ত মিডিয়াগুলোতে, সমস্ত প্রিন্ট মিডিয়াগুলোতে এটার একটা করে লেসন দেওয়া উচিত, যাতে করে একদম সর্বসাধারণের ভিতরে যায় যে এই মিডিয়াতে ব্যবহার করার ক্ষেত্রে অনেকে অফনই জানে না এটা কিভাবে ব্লক করে দিবে, আপনি ডিস্টার্ব করছেন, কিভাবে ব্লক করে দেব জানি না, ব্লক করে দিলে আবারও কেন আসছে আমি জানি না, একটা ব্ল্যাকমেইলিং। হ্যাঁ, ব্ল্যাকমেইলিং এটা হচ্ছে। অনেকে আবার বিকাশ এটার সাথে যুক্ত হচ্ছে যে আপনার কাছে আমার 20,000 টাকা গেল, এআই ইন্টেলিজেন্স ব্যবহার করছে করে একটা মানে এআই তো ভাই ফেক একটা মানে এ দিয়ে আপনার সম্মানহানি করার চেষ্টা করছে। তো এটা না অনেক ধরনের হচ্ছে, অনেক মাত্রার হচ্ছে। আবার পয়সা তো হলো, টাকা পয়সা সবচেয়ে বেশি চুম্বক একটা বিষয়, যেটা নিয়ে মানুষ আসলে ভাবে আচ্ছা এই টাকাটা যদি আমার হয় তো আমি খামাখা কেন আরেকজনকে এটা বলবো। সো আমি এর ভিতরে কয়েকটা ঘটনা দেখেছি যে আপনার ব্যাংক আপনার ইয়েতে নাম্বারে আমার এত টাকার বিকাশের টাকা চলে গেল, সো প্লিজ আপনি এই টাকাটা দিলে আপনাকে আমি এত টাকা দেবো। এটা কিন্তু খুব রেগুলার ভাবে এটা হচ্ছে, এবং যে ভিকটিম হয়ে যাচ্ছে টাকা পয়সা সবকিছু ক্ষয়ে যাওয়ার পরে সেটা রিপোর্ট করছে, আবার কখনো ফোন করছে আপনি অমুক জায়গায় পুরস্কৃত হয়েছেন, আপনি আসেন এবং এটা আমাদেরকে দেন। তো আমি মনে করি যে এখন কিন্তু শুধু বাংলাদেশ না, বিদেশ থেকেও সব জায়গায় বাইরে থেকে ফোন করা হচ্ছে, অ্যাক্সেস তো সব জায়গায় আছে। তো এই জায়গায় আমার মনে হয় যে আমাদের শিক্ষিত জনবল লাগবে, যে দুটো আইটিসি মিনিস্ট্রি বলেন বা সাইবার ক্রাইমের জন্য একটা বড় ইউনিট থাকতে হবে, যারা মানে আলট্রা মডার্ন যেগুলো ইস্যুস সেগুলো যাতে করে হ্যান্ডেল করতে পারে, এবং আমাদের জনগণকে একটু স্বস্তি দিতে হবে যে আমি যদি সমস্যায় পড়ি কোন জায়গায় গেলে আমি সমাধানটা পাবো। যতক্ষণ আমরা এটা না পাবো ততক্ষণ এই আইটিসির উপরেই বলেন, ডিজিটালাইজড বাংলাদেশ বলেন বা আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্নটা দেখছি সেই স্বপ্ন জায়গায় আমাদের একটু ঘাটতি থেকে যাবে। অনেক ধন্যবাদ। সবসময় শেষে আপনি আপনার স্বপ্নের কথা বলেন, যদি একটু বলেন। না, রাইট অ্যাট দ্য মোমেন্টে আমি বলবো যে আসলে যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তাদের সুরক্ষা সুস্থতা আমরা কামনা করি এবং সবাই যাতে করে সহযোগিতা করতে পারি। আর বাংলাদেশে যদি শিশুদের জন্য একটা মন্ত্রণালয় হয় তাহলে আমরা আগামী প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে যেতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, এটিএন এর দর্শকদের আমার ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা এই বর্ষণ মুখর এই সময়ে আষাঢ় শ্রাবণে আমরা সবসময় চাই আমাদের জীবন বর্ষার এই জলধারায় সুন্দর হোক, প্রকৃতি সবুজ হোক, কিন্তু আমরা নিজেরাই আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি, আমরা বৃক্ষ নিধন করছি, আমরা নদীগুলো ভরাট করছি। কিন্তু আমাদের সচেতন হতে হবে, আমরা এই পরিবেশকে বিপন্ন করতে পারি না। আমাদের আগামী প্রজন্ম যেন সুন্দর প্রকৃতিতে বসবাস করতে পারে, সেই জন্যে আমাদের সকলকে সচেতন হতে হবে। এই প্রত্যাশায় শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।